সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাইফুলস বায়োলজি। আবারও তোমাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে। হ্যাঁ, আজকের ক্লাসের টপিক তোমরা আগে জেনেছো যে আজকের বিষয়টা হলো প্রজনন এবং রূপান্তর, অর্থাৎ ঘাস ফড়িংয়ের প্রজনন এবং রূপান্তর। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। তবে অন্যান্য দিনের মতো আজকে তোমাদেরকে ছবি আঁকানো শেখাবো না, আজকে একটু ব্যতিক্রম। আজকে দেখো আমি বোর্ডে আগে ছবি আঁকিয়ে রেখেছি। এই ছবিটা এত ইম্পর্টেন্ট নয়, শুধু এমসিকিউ এর জন্য জানলে হবে। এই কারণে তোমাদেরকে আজকে ছবিটা আঁকানো শেখাবো না, আমি শুধু পড়াটা শেখাবো এবং এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করবো আর কি। পড়ার ভিতরে এমসিকিউটা থাকবে, আমি বলে দেবো আর কি। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনটা অন করে দাও আর দেখতে থাকো সাইফুলস বায়োলজি। লেটস স্টার্ট। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আজকে দেখো এখানে প্রজননটার ক্ষেত্রে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হলো পুং প্রজনন তন্ত্র, একটা হলো স্ত্রী প্রজনন তন্ত্র। তো পুং প্রজনন তন্ত্রের গঠনটা একটু আগে তোমাদেরকে বলি। এটি পুরুষ প্রজনন তন্ত্র শুক্রাশয়, একজোড়া শুক্রাশয়, একজোড়া ভাস ডিফারেন্স, তারপরে সেমিনাল ভেসিকল, ক্ষেপণনালী এবং পুরুষাঙ্গ বা শিশ্ন নিয়ে গঠিত হয়। তো পুং প্রজনন তন্ত্রের প্রধান অঙ্গই হলো শুক্রাশয়। শুক্রাশয়ের ভিতরে ফলিকল থাকে এবং ফলিকলে শুক্রাণু উৎপন্ন করে, এবং এখানে যে শুক্রাণুটা উৎপন্ন হয় সেই উৎপন্ন শুক্রাণুটা এই ভাস ডিফারেন্স বা ক্ষেপণনালী বলা হয়। ক্ষেপণনালী না, ভাস ডিফারেন্সের মাধ্যমে, অর্থাৎ যে নালীর মাধ্যমে তোমার শুক্রাণুটা পরিবহন করে ক্ষেপণনালীতে নিয়ে আসে সেটাকে বলে ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্সের মাধ্যমে এই শুক্রাণুটা চলে আসে ক্ষেপণনালীতে। ক্ষেপণনালী থেকে তখন এই পুরুষাঙ্গ বা শিশ্নের মাধ্যমে এই শুক্রাণুটা অর্থাৎ স্ত্রী দেহের যোনিতে নির্গত হয়। এখানে দেখো তোমার হলো এই সহায়ক গ্রন্থি রয়েছে। এই সহায়ক গ্রন্থিটা কী করে, এই যে শুক্রাণু যে তরল পদার্থ, এই তরলটা তৈরি করতে সাহায্য করে। আর সহায়ক গ্রন্থির সাথে একটি কুণ্ডলীকৃত বা ভাস্কৃত একটি সেমিনাল ভেসিকল অবস্থান করে। এটা হলো শুক্রাণুর গঠন। আর শুক্রাণু বলতে পুং প্রজননতন্ত্রের গঠন। আর স্ত্রী প্রজননতন্ত্র দেখো তোমার হলো ডিম্বাশয়, ডিম্বনালী, স্পার্মাথিকা, যোনি এসব নিয়ে গঠিত। আর একজোড়া সহায়ক গ্রন্থি থাকে। আর এখানে বলি দেখো মিডিয়ান লিগামেন্ট দুই জায়গায় রয়েছে। এটা মিডিয়ান লিগামেন্ট, এটাও মিডিয়ান লিগামেন্ট। মিডিয়ান লিগামেন্টের কাজ হলো এই যে হলো 3, 4 এবং 5। এই যে এমসিকিউ আমি বললাম 3, 4 এবং 5 নম্বর উদরীয় খণ্ডকের সাথে মিডিয়ান লিগামেন্ট অন্ত্রের ওপরে এই মিডিয়ান লিগামেন্টের সাহায্যে পৃষ্ঠপ্রাচীরের সাথে যুক্ত থাকে। তার মানে শুক্রাশয় অবস্থান করে 3, 4 এবং 5 নম্বর উদরীয় খণ্ডকে। অপরদিকে ডিম্বাশয় হলো 7 নম্বর উদরীয় খণ্ডকে অবস্থান করে। অর্থাৎ এই মিডিয়ান লিগামেন্টের সাহায্যে এই তোমার হলো পৃষ্ঠপ্রাচীরের সাথে যুক্ত থাকে। এখন দেখো স্ত্রী ঘাসফড়িং আর পুরুষ ঘাসফড়িং চিনবে কীভাবে, কোনটা স্ত্রী ঘাসফড়িং আর হলো কোনটা পুরুষ ঘাসফড়িং। তো প্রথমেই এই যে দেখবে যে খেয়াল করে স্ত্রী ঘাসফড়িংয়ে অভিপজিটর থাকে। অভিপজিটর একটা আমি ছবি তোমাকে দেখাচ্ছি, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে অভিপজিটর। হ্যাঁ, এটা হলো স্ত্রী আর ওইটা হলো পুরুষ। তো অভিপজিটর দেখে তোমরা স্ত্রী ঘাসফড়িং এবং পুরুষ ঘাসফড়িং চিনতে পারবে। আরেকটা বড় বিষয় হলো যেটা সবসময় বলি, এটা পর্যবেক্ষণ বলতে পারো যে এই যে কোনো ক্ষেত্রেই স্ত্রী প্রাণী আকারে বড় হয় আর পুরুষ প্রাণীটা আকারে ছোট হয়। তবে মানুষের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তবে তোমরা খেয়াল করে দেখবে যে অন্যান্য যে কোনো প্রাণীর ক্ষেত্রে দেখবে এই স্ত্রী এবং পুরুষ প্রাণী চেনার উপায় সবসময় স্ত্রী প্রাণীটা আকারে বড়। তেলাপোকা দেখছো না, যে তেলাপোকাগুলো দেখবে যে বড় বড় সেগুলো হলো স্ত্রী তেলাপোকা, যেগুলো ছোট সেগুলো ছোট। যেটাকে তোমরা কেল্লা বলো, এই কেল্লা দেখবে যে যেটা বড় বড় সেটা হলো স্ত্রী আর যেটা ছোট সেটা হলো পুরুষ। এসব ক্ষেত্রে সব ক্ষেত্রে দেখবে যে স্ত্রী প্রাণীটা আকারে বড় হবে। তো ঘাসফড়িং এর ব্যতিক্রম না, স্ত্রী প্রাণীটা যেটা আকারে বড়। তো দেখো স্ত্রী এখানে দেখো এদের হলো ডিম্বাশয়টা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ডিম্বাশয়ে বিভক্ত। এগুলোকে বলে অনুডিম্বাশয় বা ওভারিয়ল। ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হয় এবং এই ডিম্বাণুটা উভয় দিকে দুইটি ডিম্বনালীর মাধ্যমে এটি এসে যোনিতে তৈরি করে। অর্থাৎ এই ডিম্বনালী দুইটি পশ্চাৎ দিকে নেমে এসে যোনি তৈরি করে এবং এই যোনিটা তোমার অভিপজিটরের সাহায্যে দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। এই স্ত্রী জনন ছিদ্র এখানে থাকে এবং এইখানে থাকবে হলো একটা স্পার্মাথিকা। স্পার্মাথিকার কাজ হলো এটা হলো থলি, অর্থাৎ যার মধ্যে স্পার্ম জমা থাকে সেটাকে বলে স্পার্মাথিকা। অর্থাৎ এই যে যৌন মিলনের পরে এই স্ত্রী জননতন্ত্রের পথে যখন শিশ্ন প্রবেশ করে তখন এই স্পার্মটা যখন এখানে স্খলন করে তখন এই স্পার্মটা বা শুক্রাণুটা এই স্পার্মাথিকায় জমা থাকে। এছাড়াও সহায়ক গ্রন্থি রয়েছে, এগুলো তোমার ফ্লুইড তৈরিতে সাহায্য করে। এগুলো হলো স্ত্রী প্রজননতন্ত্রের গঠন। তো বিষয়টা হলো দেখো আমি ধীরে ধীরে এগুলো বর্ণনা করবো কীভাবে এদের যৌনমিলনটা হয়। তো ঘাসফড়িংয়ের যৌনমিলন আমরা শুরু করি গ্রীষ্মের শেষ দিকে। এই যে টাইমটা বললাম এটা আরেকটা এমসিকিউ। গ্রীষ্মের শেষ দিকে এদের যৌনমিলন হয়। যৌনমিলনের সময় এই পুরুষ প্রাণীটা স্ত্রী প্রাণীর পিঠে উঠে আটকে থাকে এবং এই সময় শিশ্নপথে
স্ত্রী প্রাণীর এই যে যোনিতে স্ত্রী জননন্ত্র পথে যোনিতে শুক্রাণু ত্যাগ করে। এভাবে এরা বেশ কয়েকবার যৌন মিলন করে এবং যৌন মিলন করার ফলে কি হয়, এই যে স্পার্মাথিকা, এটা মোটামুটি অন্যান্য প্রাণীতেও এভাবে স্পার্মাথিকা জমা থাকে। তোমরা খেয়াল করে দেখবে যে মুরগির যখন যৌন মিলন হয় এইটার সাথে মিল আছে। মুরগি যৌন মিলনে দেখবে যে একটা মুরগি অনেকবার মোরগের সাথে যৌন মিলন করে এবং ওই তাদের স্পার্মাথিকা থাকে, স্পার্মাথিকাতে এই শুক্রাণুটা জমা থাকে। তো ঘাসফড়িংও তোমার হলো বেশ কয়েকবার যৌন মিলন করে, যৌন মিলন করার ফলে তাদের এই স্পার্মাথিকায় ডিম পাড়ার আগে অনেকবার যৌন মিলন করে, এই স্পার্মাথিকায় এই শুক্রাণুটা জমা থাকে। এটা হলো মেটিং গেল প্রথমে। তারপরে আসবে হলো নিষেক। যৌন মিলন হলো, তাহলে মিটিংটা কখন হয় বা যৌন মিলনটা কখন হয়? মিটিংটা হয় হলো গ্রীষ্মের শেষ দিকে। এরপরে দেখো এই নিষেকটা হবে কি হবে, যখন তোমার হলো এই পুরুষ ঘাসফড়িং স্ত্রী ঘাসফড়িংয়ের পেটটা আটকে থাকবে, এই সময় সেমিনাল ফ্লুইড ত্যাগ করবে। সেমিনাল ফ্লুইডের ভিতরে কি থাকবে? শুক্রাণু থাকবে। আর এই সেমিনাল ফ্লুইডটা স্পার্মাথিকা জমা থাকবে। আর লম্বাকৃতির ডিম্বাণুটা 3 থেকে 5 মিলিমিটার লম্বা ডিম্বাণুটা তোমার হলো বেশিরভাগ ক্ষেত্রে কুসুম সমৃদ্ধ, প্রচুর কুসুম থাকে এদের ডিম্বাণুতে। এবং এদের হলো 2টা পর্দা থাকে, একটা হলো নরম ভাইটেলাইন ঝিল্লি আর একটা হলো শক্ত বহিস্থ কোরিয়ন। আবার দেখো মুরগির উদাহরণে আসি, তোমরা মুরগির ডিম খেয়েছো নিশ্চয়ই এবং দেখেছো। দেখো যখন কাঁচা হোক আর হলো সিদ্ধ করা হোক, ডিমটা যখন ভাঙা হয় তখন ডিমের ওপরে যে বাইরের আবরণ থাকে এটা দেখবে শক্ত, আর এই শক্ত আবরণের ভেতরে দেখবে আরও একটা পাতলা আবরণ থাকে। নিশ্চয় খেয়াল করছো, মনে পড়ছে? ওই পাতলা আবরণকে বলা হয় ভাইটেলাইন ঝিল্লি এদের ক্ষেত্রে। আর বাইরে যে শক্ত আবরণ এটাকে বলা হচ্ছে কোরিয়ন। বুঝতে পারছো? তাহলে যখন কি হয়, এই যে যখন ডিম্বাণুটা ডিম্বাশয় থেকে আসে, এই যোনিপথে যখন ডিম্বাণুটা আসে তখন এই স্পার্মাথিকা থেকে স্পার্ম ওই ডিম্বাণুর ওপরে পতিত হয়। আর এই ডিম্বাণুতে একটা ক্ষুদ্র ছিদ্র থাকে, অর্থাৎ বহিস্থ কোরিয়নের ভিতরে একটা ক্ষুদ্র ছিদ্র থাকে, এটাকে বলে মাইক্রোপাইল। এই মাইক্রোপাইল মতে শুক্রাণুটা ওই ডিম্বাণুতে প্রবেশ করে এবং নিষেক সম্পন্ন হয়। বুঝতে পারছো? এটা হলো নিষেক। আর এরপরে আসবে হলো তোমার ডিম পাড়া। নিষেক হয়ে গেল, এবার হলো ডিম পাড়া। এরা এই যৌন মিলনের কিছুদিন পর থেকে ডিম পাড়তে শুরু করে। স্ত্রী ঘাসফড়িংয়ে যে অভিপোজিটর রয়েছে, এই অভিপোজিটর দিয়ে মাটির ভেতরে 10 সেন্টিমিটার গর্ত করে এই ডিমগুলো পারে। এই যে দেখো স্ত্রী প্রজননতন্ত্রের যে সহায়ক গ্রন্থি আছে, এই গ্রন্থিগুলো আসলে কি কাজ করে, এদের একটা ভূমিকা আছে। দেখবে যে এরা হলো গুচ্ছাকারে ডিম পারে, একসাথে 20টা ডিম পারে। এই 20টা ডিমগুলো একটার সাথে একটা যেন সংযুক্ত থাকে, আঠালো পদার্থ সাজে সংযুক্ত থাকে, তখন এই ক্ষেত্রে এই সহায়ক গ্রন্থি কাজ করে, অর্থাৎ ডিমগুলো যেন সিঙ্গেল না হয়ে যায়, একসাথে থাকে গুচ্ছাকারে। তো এরা আসে, হ্যাঁ বুঝতে পারছো, এরা হলো একটা গুচ্ছে 20টা করে ডিম পারে। এগুলো কিন্তু সব এমসিকিউ, এগুলো খেয়াল রাখবে। একটা গুচ্ছে 20টি করে ডিম পারে। এইভাবে ওরা মোটামুটি 10টি গুচ্ছে প্রায় 200টির মতো ডিম পারে। এবং কীভাবে ডিম পারে, এই যে স্ত্রী ফড়িংয়ের যে অভিপোজিটর রয়েছে, অভিপোজিটরের মাধ্যমে মাটির ভিতরে 10 সেন্টিমিটার গর্ত করার পরে এখানে প্রায় 10টি গুচ্ছে 200টির মতো তারা ডিম পারে। একটা ট্র্যাজেডিক বিষয় হলো, ডিম পাড়ার পরে স্ত্রী এবং পুরুষ উভয় ঘাসফড়িংই মারা যায়। এখন বলতে পারো যে যেসব ঘাসফড়িং যৌন মিলন করতে পারে তারাও মারা যায়, যেসব পারে না তারাও মারা যায়, অর্থাৎ ওদের লাইফটাই এইভাবে মানে পরিবর্তিত হয়, এইভাবে চলতে থাকে। এটাই এদের লাইফ সাইকেল। আচ্ছা, নিষেকের ব্যাপারে একটা কথা বলা হয়নি, এদের নিষেকটা হলো অন্তনিষেক। অন্তনিষেক আর বহির্নিষেকটা তো তোমরা জানো, যেটা দেহের অভ্যন্তরে নিষেক হয় সেটা হলো অন্তনিষেক, যেরকম ঘাসফড়িং, মুরগি, মানুষ এসব পেলে অন্তনিষেক। আর বহির্নিষেক কি, যাদের হলো নিষেকটা দেহের বাইরে হয়, যেরকম হাইড্রা, তারপরে মাছ, বিভিন্ন প্রজাতির মাছ, এগুলো নিষেক হবে বহির্নিষেক। তো আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবে। পরবর্তীতে আমরা আবার কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইব করে দাও। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।